আসসালামু আলাইকুম। ব্ল্যাকবোর্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের ইলেকট্রন সমাচার নিয়ে আমরা আজকে কথা বলবো। তো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে আমরা ফার্স্টে ইন্ট্রোডিউস করেছি ইলেকট্রন নিয়ে। সো এখন আমরা একটু ইলেকট্রনের ইতিহাস সম্পর্কে বা ইলেকট্রন কি বা ইলেকট্রন কিভাবে আসলো এই ব্যাপারগুলো নিয়ে আমরা এখন একটু আপনাদের সাথে গল্প করব। তোমার স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ যে ইলেকট্রন হচ্ছে একটি অধ পরমাণু। এখন তুমি বলতে পারো যে অধ পরমাণু কি? অধ পরমাণুটা হচ্ছে যে পরমাণুর তিনটি স্থায়ী কণিকার মধ্যে একটি। ওকে, এটা হচ্ছে মৌলিক কণিকা। এটার আধান লক্ষ্য করতে পারছো যে আধান হচ্ছে তড়িৎ, ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ইলেকট্রনের আধান ঋণাত্মক কিভাবে হলো? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের আজকের ট্রিক্সটা হচ্ছে ইলেকট্রনের আধান তুমি কিভাবে ডিটেক্ট করবা বা ক্যালকুলেট করবা। সহজ হিসাব হচ্ছে ইলেকট্রন এর ডায়াগ্রাম তোমরা অবশ্যই জানো। যদি আমি এইভাবে ইলেকট্রনটাকে ডায়াগ্রাম করি, তুমি দেখতে পাচ্ছ -1। এখন আমরা এই ইলেকট্রনকে একটু সমাচার করব। ইলেকট্রনের তিনটা অস্থায়ী পার্টিকেল আছে, যেটাকে আমরা ডি কিউব বলি। এখন ডি কিউব মানে কি? ডাউনওয়ার্ড পার্টিকেল। তো নাম্বার 1 এটা হচ্ছে আমার D1 ডাউনওয়ার্ড পার্টিকেল, এই আরেকটা হচ্ছে D2, এটা আরেকটা ডাউনওয়ার্ড পার্টিকেল, এই আরেকটা এটা হচ্ছে আপনার D3, এটাও ডাউনওয়ার্ড পার্টিকেল। তুমি কি জানো যে একটা ডাউনওয়ার্ড পার্টিকেলের মান হচ্ছে -1/3? তাহলে এইভাবে তিনটি ডাউনওয়ার্ড পার্টিকেল আছে -1/3, এখানেও -1/3। এই তিনটাকে যদি আমরা একদম এক লাইনে গুণ করতে চাই -1/3 ইন্টু 3, তাহলে মান দাঁড়াচ্ছে -1। এই হিসেব করলে আমার ইলেকট্রন কিন্তু অলরেডি মাইনাস চলে আসছে। এটাই হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। এবং ইলেকট্রনের কিন্তু স্পিন আছে। আমরা স্পিন সম্পর্কে জানতে হলে আমাদের কোয়ান্টাম সংখ্যায় যেতে হবে। কোয়ান্টাম সংখ্যাতে আছে স্পিন একটা প্লাস হাফ হয় আর একটা মাইনাস হয়। এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে স্যার কিভাবে স্পিন মাইনাস হয়? আমি একটু পরে এটা দেখাচ্ছি। এবার আসেন, ইলেকট্রন যেহেতু -2 মানে 1/2, দ্যাট ইজ হাফ, এই হাফ কিভাবে আসে সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্মিয়ন অ্যান্ড ল্যাপটন শ্রেণীভুক্ত কণা। এটা নিয়ে আমাদের ব্ল্যাকবোর্ডে কথা হবে। এটি তড়িৎ চুম্বকীয় মিথস্ক্রিয়ার একটা অংশ। এই তথ্যটা নিয়ে কথা হবে আমাদের বিজ্ঞানী জিমেন প্রভাব এবং স্টার্কের প্রভাবে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় যে বর্ণালী আছে সেখানে আমরা বর্ণালীর টপিকসের মধ্যে ডিটেলস জানতে পারবো। পারমাণবিক কেন্দ্রের নিউক্লিয়াসের সঙ্গে একত্রিত হয়ে ইটিসি এবং তার যে চৌম্বক ধর্ম আছে, অর্থাৎ ইলেকট্রনের চৌম্বক ধর্ম আছে, ইলেকট্রন তড়িৎ প্রবাহ অংশগ্রহণ করে, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, ইলেকট্রনের কণা ধর্ম আছে। এই সকল ধর্ম নিয়ে আমরা আজকে একটু তথ্যবহুল লেকচার দিব আপনাদেরকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাব সেই মানে যেখানে আমরা ওই যে বলছিলাম যে -1/2 কিভাবে আসে এবং ইলেকট্রন যে তড়িৎ চুম্বকীয় মিথস্ক্রিয়ার ফল, সেই জিনিসটা আমরা এখন দেখব। এইবার আমরা কথা বলবো যে ইলেকট্রনের স্পিন কিভাবে মাইনাস হয়। এবার একটু আসেন, আমরা যদি এখানে একটা লাইন স্ট্রেট, মানে জাস্ট একটা অভিলম্ব দেখালাম, এটা একটা স্ট্রেট লাইন। তো আমরা জানি এখানে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ, এখানেও 90 ডিগ্রি, এক সমকোণ, এখানেও এবং এখানে সবগুলো কোণে হচ্ছে কত? 90 ডিগ্রি করে। ঠিক আছে, আমি একটা ডিগ্রি সাইন দিলাম, তাহলে টোটাল আমার কত আসতেছে? 360 ডিগ্রি। আমি আপনাদেরকে এখন যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনের স্পিন কিভাবে হাফ হয়, এবং মাইনাস প্লাসটা একটু পরে দেখাচ্ছি। আপনি কি জানেন যে একটা ইলেকট্রন যখন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, তখন সে একবার ঘুরে পূর্বের অবস্থায় আসতে তার যে রোটেশনটা হবে, সে অ্যাঙ্গেল ভ্যালুটা বা কোণের মানটা হচ্ছে 720। তাহলে আপনি যদি এখন স্পিন বের করতে চান, তাহলে আমরা এটাকে সংক্ষেপে বলি NS ইকুয়াল হচ্ছে পরীক্ষালব্ধ যে কোণের মান সেটা হচ্ছে 360। আর আপনি যদি বলেন স্যার তাহলে ইলেকট্রন যখন ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ আমি যদি এটাকে বলি ক্লকওয়াইজ, আর আমি জাস্ট আজকে সংক্ষেপে দেখাচ্ছি, আর এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা যদি ক্লকওয়াইজ বলি তাহলে হবে কত? -1/2, আর অ্যান্টি ক্লকওয়াইজ দ্যাট ইজ +1/2। বাট মানটা কিভাবে আসলো মাই ডিয়ার স্টুডেন্টস? একটি ইলেকট্রন সে পূর্বের অবস্থায় আসতে হলে তাকে মানে টোটাল 4 সমকোণ, আমরা কত জানি 360, তাকে ঘুরতে হবে 8 সমকোণে, তার মানে 720। তো আমি যদি এখানে 720 আপনাকে ডিনোট করি, তাহলে আপনি দেখেন মানটা চলে আসতেছে হাফ, দ্যাট ইজ ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ। এখন প্লাস মাইনাস কিভাবে আসলো?
একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হলে আমরা বলবো মাইনাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস হাফ। এখন অনেকে প্রশ্ন করবেন, স্যার ঘড়ির কাঁটার দিকে তো প্লাস হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তো মাইনাস হয়। এটারও একটা তথ্যবহুল লেকচার আছে, আমরা সেখানে ইনশাল্লাহ দেব। এবার আসেন যে ইলেকট্রনকে নিয়ে এত এত গবেষণার পরে আমরা ইলেকট্রনের স্পিন জেনে গেলাম, কিভাবে মাইনাস বা প্লাস হাফ চলে আসে। অ্যাটলিস্ট হাফ আপনারা বুঝে গেছেন হাফটা কিভাবে আসলো। এখন আমরা যাব নতুন আরেকটি তথ্য, সেটা হচ্ছে যে ইলেকট্রনের যে পূর্ণাঙ্গ যে লেকচারটা, সেটা হচ্ছে ইলেকট্রন সাধারণত আমরা জানি সে অরবিটে অবস্থান করে। আপনারা এখানে দেখেন ইলেকট্রনের আবিষ্কারটা একটু লক্ষ্য করেন। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জন স্টোনি সর্বপ্রথম রসায়নে। আপনারা জাস্ট আপনাদের ফোনে একটু স্ক্রিনশট দিয়ে রাখুন, কারণ আপনি যাতে বাসায় বসে দেখতে পারেন। এখানে অনেক তথ্যবহুল লেকচার আছে, আমরা এইগুলো নিয়ে আজকে কথা নাই বা বলি। এবার একটু আসেন যে 1890-এর দশকে বেশ কয়েকজন বিজ্ঞানী তড়িৎ বিচ্ছিন্ন এককের দ্বারা গঠিত হতে পারে এবং এভাবে এই বিষয়ে সবচেয়ে ভালো ধারণা পাওয়া সম্ভব, মানে ইলেকট্রনের ধারণা নিয়ে কথা বলেছেন বিজ্ঞানীরা। তো আমরা আপাতত ওই দিকে না যাই, আমরা আজকে এখন যে তথ্যটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরমাণুর ভিতরে ইলেকট্রন একটা নির্দিষ্ট অরবিটে যখন অবস্থান করে তার চৌম্বক ধর্ম কিভাবে আসবে, বর্ণালী ধর্মটা কিভাবে আসবে, তার তড়িৎ ধর্মটা কিভাবে আসবে, এই বিষয়গুলো নিয়ে এবং এটার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা যাবে, সেই কয়েকটা ফর্মুলেশন আপনাদেরকে এখন দেখাবো। আমাদের আজকের লেকচারের নামই হচ্ছে ইলেকট্রন সমাচার, অর্থাৎ ইলেকট্রন নিয়ে যতগুলো তথ্য আছে তার আংশিক আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা চলে যাব পরবর্তীতে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে যে ইলেকট্রনের আপনারা জানেন যে একটা কক্ষপথ যদি আমরা এখানে মেনশন করি, এটা তার কেন্দ্র, এইটা হচ্ছে তার ইলেকট্রন। এবার এই ইলেকট্রনকে তার কেন্দ্র থেকে যে পরিধিটা আছে, এই পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তোমরা অবশ্যই বোরের বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট ছিলেন বিজ্ঞানী বোর, তার তথ্য মতে এই ব্যাসার্ধ নির্ণয়ের যে সমীকরণটা, অর্থাৎ ইলেকট্রনের ব্যাসার্ধ, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরত্ব অবস্থান করে তাহার একটি ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের সমীকরণটা হচ্ছে আর এন, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, সেটা হচ্ছে তোমার এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার বাই জেড। এটা হচ্ছে মেইন ফর্মুলা। এখন এখানে যে কনস্ট্যান্ট মানগুলো আছে সেগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে মানটা আসবে 0.5292 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। দেখো ইলেকট্রনের সমাচার কি বলে, ইলেকট্রনের ব্যাসার্ধ চলে আসছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমাদের ইলেকট্রনটা যে অরবিটে অবস্থান করে তার ন্যূনতম দূরত্ব কতটুকু হবে। তুমি যদি বলো স্যার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা এন এর মান 1 বসাবো, জেড এর মান 1 বসাবো, তাহলে মান চলে আসবে এখানে 0.5292 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে বোর ব্যাসার্ধ। তাহলে এটাও একটা ইলেকট্রনের অন্যতম বৈশিষ্ট্য। যদি আমরা না জানতাম যে ইলেকট্রন অরবিটে অবস্থান করে, তাহলে ব্যাসার্ধ নির্ণয় সম্ভব হতো না। ওকে, এই ব্যাসার্ধের পরে আসছে ইলেকট্রন যে এই কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তা সে কতটুকু শক্তি নিয়ে ঘুরে, তার মানে অর্থাৎ তার ভেলোসিটিটা কত হবে, বেগ, কত বেগে সে ঘুরতেছে, সেটাও আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তার আগে আমরা দেখাবো যে ইলেকট্রনের যে মুভমেন্ট, অর্থাৎ যে বেগে সে ঘুরতেছে, সেই ভেলোসিটির সূত্রটা হচ্ছে vn ইকুয়াল হচ্ছে 2 পাই ই স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে অবশ্যই আপনাদের জেড হবে আর এখানে দিতে হবে শুধু এইচ। তো এটা হচ্ছে জাস্ট ভিএন ফর্মুলা, অর্থাৎ ভেলোসিটির ফর্মুলা। এটা আমাদের এতটা প্রয়োজন নেই, তার মানে ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগে ঘুরে। আরেকটা হচ্ছে ইলেকট্রনের আরেক সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে শক্তি। শক্তির মান হচ্ছে, যেটা আমরা জানি আর কি, সেটা হচ্ছে 2 পাই স্কোয়ার v⁴ জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রনের, ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তখন সে কত শক্তি নিয়ে ঘুরবে, অর্থাৎ ওই কক্ষপথের শক্তির মানটা কত, এটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রনের টোটাল যে ব্যাসার্ধ, ভেলোসিটি এবং শক্তির মান রিলেটেড তথ্য উপাত্তগুলো। ঠিক আছে, দ্যাট ইজ ইলেকট্রনের এতগুলো ধর্মের মধ্যে তিনটা আমরা পেলাম। এবার আসেন ইলেকট্রনের কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এই কণা ধর্ম, তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে হলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম ব্যাখ্যায় আমাদের ইলেকট্রন আবিষ্কার করেছেন যে বিজ্ঞানী থমসনের একটা পরীক্ষা আমরা এখানে তুলে ধরেছি। আপনারা একটু দেখতে পারেন যে বিজ্ঞানী থমসন ইলেকট্রন যে একটি উপ আণবিক কণিকা, তা সর্বপ্রথম বিজ্ঞানী জে থমসন আবিষ্কার করেছিলেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং
কি পরীক্ষার মাধ্যমে তিনি আবিষ্কার করেছিলেন সেই বিষয়গুলো, সেই তথ্যগুলো আমরা এখানে তুলে ধরেছি। এবং বিজ্ঞানী টমসনের কথা আসছে, এবং বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানী ছিলেন অ্যান্ডারসন, ওনার কথা আমরা এখানে তুলে ধরেছি যে ইলেকট্রন কিভাবে আবিষ্কার হলো, কোন রশ্মির মাধ্যমে আবিষ্কার হলো। তো আমরা এইবার চলে যাব যে ইলেকট্রনের নাকি কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। কণা ধর্ম, তরঙ্গ ধর্ম কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখন দেখব। আসেন, ইলেকট্রন এর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটা ধর্মই যেহেতু আছে, তো কিভাবে আছে আমরা এখন সেটা একটু দেখব। ইলেকট্রন এর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম। মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু ইলেকট্রনের এই দুইটা ধর্ম কিভাবে আসলো সেটা হচ্ছে, ফার্স্টলি ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, তো ইলেকট্রনের ধর্ম কি? ইলেকট্রনের ধর্ম হচ্ছে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যাওয়া, আবার সমপরিমাণ শক্তি বিকিরণ করে আবার পূর্বের অবস্থানে ফিরে আসা। তো আমরা আরেকটা কক্ষপথ দেখাই। তো ইলেকট্রন যখন এখানে ছিল নিম্ন শক্তি স্তরে, সে শক্তি শোষণ করে লাফিয়ে উচ্চ শক্তি স্তরে আসে, সমপরিমাণ শক্তি বিকিরণ করে আবার পূর্বের অবস্থানে চলে আসে। এই যে ইলেকট্রন শক্তি শোষণ করা, বিকিরণ করা, এই শোষণ এবং বিকিরণে শক্তির মানের ডিপেন্ড হচ্ছে ই সমানুপাত নিউ, কম্পাঙ্ক যেটাকে বলা হয়। এবং ফাইনালি এখানে যে সমীকরণটা আসে সেটা হলো ই ইকুয়াল এইচ নিউ। আমরা ফিজিক্সে একটা সমীকরণ জানি যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের একটা সমীকরণ ছিল ভি ইকুয়াল এফ ল্যামডা, আর আলোর ক্ষেত্রে হবে সি ইকুয়াল নিউ ল্যামডা। তো আমরা যদি এখান থেকে নিউর মানটা বের করি তাহলে কি দাঁড়ায়? সি বাই ল্যামডা। এই মানটাই আমরা এখন এখানে বসাই, সেটা হচ্ছে এই নিউর পরিবর্তে আমরা এখানে লিখবো সি বাই ল্যামডা। তাহলে আমার সমীকরণ কি আসলো? সিএইচ বাই ল্যামডা। তাহলে ই ইকুয়াল হচ্ছে সিএইচ বাই ল্যামডা। এখানে একটা ম্যাক্স প্লাঙ্কের সমীকরণ চলে আসে। আমি যেহেতু আজকে ইলেকট্রনের সমাচার পড়াচ্ছি, অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব। এই তথ্যগুলো আমরা যখন ইনশাল্লাহ অন্য কোনো ব্যাচ, অর্থাৎ যখন আমাদের লেকচারটা অনেক বড় হবে, সেখানে আমরা প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার ম্যাক্স প্লাঙ্কের একটা সমীকরণ। আপনি এখন বলবেন স্যার আপনি তো পড়াচ্ছেন ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এই ধর্মটা সর্বপ্রথম কাপলিং রিলেশন বা দ্বৈত সম্পর্ক নামে আখ্যায়িত করেছিলেন বিজ্ঞানী বোর। তবে বোরের একটা দ্বিচির পরীক্ষা আছে, যেটা ফিজিক্সের টিচাররা ভালো করে পড়ান। দ্বিচির পরীক্ষা, ইউং এর গুণাঙ্ক ইত্যাদি ওখানে আছে, বাট ওই পরীক্ষাটা ব্যবহার করে বিজ্ঞানী বোর দেখিয়েছেন যে ইলেকট্রনের দুইটা ধর্মই বিদ্যমান। আর এই দুইটা ধর্মকে কাজে লাগিয়ে বিজ্ঞানী ডি ব্রগলি, ওনার নাম মেইনলি হচ্ছে লুই দা ডি ব্রগলি। এই বিজ্ঞানী লুই দা ডি ব্রগলি একটা সমীকরণ প্রতিপাদন করেন, সেটা ছিল এইরকম যে ইলেকট্রনের যে শোষণ এবং বিকিরণের যে শক্তির মানটা, সেটা হচ্ছে আপনার, আমরা যদি আইনস্টাইনের একটা সমীকরণ জানি এম সি স্কোয়ার, অর্থাৎ ই ইকুয়াল কি দাঁড়ায়? এম সি স্কোয়ার। এটা একটা সমীকরণ। আবার ইলেকট্রন যেহেতু শক্তি শোষণ এবং বিকিরণ করে, সেইখানে একটা সমীকরণ পাই আমরা এইটা। দুইটা সমীকরণকে যদি আমরা 2 নং সমীকরণ দিয়ে 1 ও 2 নং সমীকরণ কম্পারিজন করি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যেটা দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। দুইটা সমীকরণকে কাজে লাগিয়ে বিজ্ঞানী ডি ব্রগলি কিভাবে আমাদের এই সমীকরণটাকে প্রতিপাদন করে সেটা একটু আমরা এখন দেখাবো। বিজ্ঞানী ব্রগলি, ওকে, এই ব্রগলির সমীকরণটা কিভাবে আসলো? বিজ্ঞানী আইনস্টাইনের সমীকরণ ছিল ই ইকুয়াল এম সি স্কোয়ার। সেটা ছিল যে সূর্য থেকে যে আলো আসে সেটা কণা আকার আসে, প্যাকেট আকার আসে, গুচ্ছাকার আসে, এবং আলোর যে রেখাগুলো আছে সেই রেখাগুলো তৈরি হয় ফোটন কণা দ্বারা। আর ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়াল এম সি স্কোয়ার, যেটা আমরা আইনস্টাইনের সমীকরণ থেকে জানি, এবং আমি শর্ট করে পড়াচ্ছি, যেটা ডি ব্রগলি ব্যবহার করেছিলেন। এবার আসেন, ইলেকট্রন যেহেতু আমরা জানি যে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আবার উচ্চ থেকে নিম্ন কক্ষপথে ফিরে আসে, তখন তার শোষণ এবং বিকিরণের ফলে আরেকটি সমীকরণ দেখিয়েছিলেন বিজ্ঞানী বোর। আর সেই সমীকরণটা ছিল ই ইকুয়াল সিএইচ বাই ল্যামডা, যেটা আমি একটু আগে প্রতিপাদন করে দেখিয়েছিলাম। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি যদি এটা 1 নম্বর, এটা 2 নম্বর কম্পারিজন করি, যেটা বিজ্ঞানী ডি ব্রগলি করেছিলেন, এই কম্পারিজনটা হলো এম সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সিএইচ বাই ল্যামডা। এবার আমি যদি উভয় পাশ থেকে সি সি ক্যান্সেলেশন করি, তাহলে সি এম সি ইকুয়াল দ্বারা এইচ বাই ল্যামডা, অথবা ল্যামডা ইকুয়াল দাঁড়াচ্ছে তোমার এইচ বাই এম সি। এখানে এম সিটা হচ্ছে ভর ইন্টু বেগ, অর্থাৎ মোমেন্টাম, ভর বেগ। এই সমীকরণটা ছিল ডি ব্রগলির সমীকরণ, যেখান থেকে আমরা ইলেকট্রনের তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটি ধর্মই দেখতে পাই। ঠিক আছে,
মানে স্টুডেন্টস এই হচ্ছে আমাদের ডি ব্রগলির সমীকরণ। তাহলে ইলেকট্রনের অনেকগুলো ধর্মের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম ধর্ম। এবার আসেন ইলেকট্রন দিয়ে সবচেয়ে বেশি ফ্যান্টাস্টিক যে আবিষ্কারটা হয় সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যায়। প্রথমত মৌলের পর্যাবৃত্ত ধর্মের ব্যাখ্যায় যে তথ্যটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রথম যে সায়েন্টিস্ট ছিলেন তার নাম ছিল অবশ্যই আপনারা জানেন যে 1869 সালে যিনি দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেন পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। এরপরে 1913 সালে এসে পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়। আর এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করতে গিয়ে আমাদের পর্যায় সারণীতে মৌলের অবস্থান তুলে ধরা হয় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, যেটা আসছে 1926 সালে। এখন দেখো যে এখানে কিছু পরীক্ষার কথা তুলে ধরেছি যে ইলেকট্রন নিয়ে গবেষণা করে যে তথ্যগুলো এখানে পাওয়া গিয়েছিল সেই তথ্যগুলো আমরা এখানে তুলে ধরেছি। আপনি একটু দয়া করে দেখে নেন, কারণ আমরা পুরোটা লাইন বাই লাইন এই মুহূর্তে পড়াতে পারতেছি না। আমরা ইনশাল্লাহ পেইড ব্যাচ স্টার্ট হলে সেখানে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এবার আসেন যে এইখানে আমরা এখন যে তথ্যটা আপনাদেরকে দেখাবো জাস্ট 2 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রনের যে বিন্যাস আছে সেই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি 3 ধরনের ফর্মুলা আছে। কি কি আমি এখানে সংক্ষেপে বলি আপনাকে। ইলেকট্রন বিন্যাস, কারণ ইলেকট্রনের কতগুলো ধর্ম আছে দেখেন। ইলেকট্রন বিন্যাস নিয়ে প্রথম কথা বলেছিলেন যিনি, তার নাম হচ্ছে বিজ্ঞানী বোর, এবং ওনারা আসলে একটা নীতি আবিষ্কার করেন বিজ্ঞানী সমরফিল্ড এবং বিজ্ঞানী বোর, যেই নীতির নাম হচ্ছে আউফ বাউ নীতি। ভাই আউফ বাউ হচ্ছে এটা মূলত একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। এটা নিয়ে আমরা কথা না বলি। দ্বিতীয়ত হচ্ছে পলির বর্জন নীতি। এই পলির বর্জন নীতিতেও আমাদের ইলেকট্রন বিন্যাসের আরেকটা নীতিকে সমর্থন করে। 3 নম্বর যে নীতিটা সেটা হচ্ছে হুন্ডের নীতি। এই হুন্ডের নীতিতেও তাহলে ইলেকট্রনের এতগুলো ধর্ম নিয়ে কথা বলা হলো আজকের এই লেকচারে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের নীতিতেও নানান ধরনের চমৎকার তথ্য আসবে। ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো কি কি হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত অন্য কোনো ক্লাসে। মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রন বিন্যাস তাহলে এখানে আউফবাউ নীতিতে একটা ধর্মের কথা বলা হয়েছে, পলির বর্জন নীতিতে তার ভিন্নতার কথা বলা হয়েছে, হুন্ডের নীতিতেও ভিন্নতার কথা চলে আসছে। ফাইনালি আমরা যদি বলি যে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রনের সঠিক অবস্থান নিয়ে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছিলেন কোন বিজ্ঞানী, এই প্রশ্নটা যদি আমি আপনাদেরকে করি তাহলে আমরা এখন সেই তথ্যটাই দেখব যে ফাইনালি সবচেয়ে ভালো ব্যাখ্যা যে বিজ্ঞানী দিয়েছিলেন ইলেকট্রন সম্পর্কে সেটা আমরা একটু এখানে তুলে ধরি। এখানে দেখেন তুলে ধরা হলো যে ইলেকট্রন কিভাবে আবিষ্কার হলো। এখানে আমাদের একই তথ্য, ক্যাথোড রশ্মি কিভাবে আবিষ্কার হয় এবং বিজ্ঞানী কি কি সিদ্ধান্তে উপনীত হলো, এটা আপনার একটা অ্যাসেস নিয়ে পরে আপনি বাসায় বসে দেখতে পারেন। ওকে, তো আমরা এখন দেখব যে ইলেকট্রন এর অবস্থান পরমাণুর ভিতরে ফাইনালি কিভাবে উপস্থাপন হলো। প্রথমে আসেন ইলেকট্রনের অবস্থান নিয়ে কথা বলবো। এই অবস্থান নিয়ে অর্থাৎ ইলেকট্রন ডিটেকশন পরমাণুর কোন জায়গায়, এই নিয়ে প্রথম কথা বলেছিলেন থমসন। বাট এই থমসন 1898 সালে যে তথ্যটা দিয়েছিলেন সেখানে শুধু ইলেকট্রন নিয়ে কথা বলেন, অন্য কিছু না। অবশেষে রাদারফোর্ড নামক বিজ্ঞানী উনি 1911 সালে এসে আরেকটি তথ্য দেন। পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর উনি যে তথ্যটা দিচ্ছেন 1913 সালে, সেখানে উনি ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে তুলে ধরেন যে অরবিটের ভিতরে ইলেকট্রন অবস্থান করে। নির্দিষ্ট কক্ষপথের কথা বলেছিলেন বিজ্ঞানী বোর। থার্ড হচ্ছে আমরা চলে যাব ডি ব্রগলির সমীকরণ, যেটা আমরা একটু আগে শিখেছিলাম। এই ডি ব্রগলির সমীকরণও ইলেকট্রনের অবস্থান নিয়ে সঠিকভাবে তুলে ধরা হয়নি, কিছুটা অমিল রয়ে যায়। ফাইনালি আসছে হাইজেনবার্গ। এই হাইজেনবার্গের তথ্যের মধ্যেও ইলেকট্রনের কিছুটা বৈশিষ্ট্যের কথা বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিতে। থার্ড যেটা আসছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের শ্রোডিঙ্গারের সমীকরণ। আমি এখন ইলেকট্রনের অবস্থান তুলে ধরার জন্য শ্রোডিঙ্গারের সমীকরণটা জাস্ট একটু আলোচনা করে ক্লোজ করে দিচ্ছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই শ্রোডিঙ্গারের সমীকরণটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এখানে আমরা ইলেকট্রনের আবারও আবিষ্কার নিয়ে তৃতীয় একটা মতবাদ তুলে ধরেছি যে চৌম্বক ধর্ম অথবা তড়িৎ ক্ষেত্র অথবা ইলেকট্রনের যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এই তথ্যগুলো আমরা এখানে সুন্দর করে তুলে ধরেছি। আপনি আশা করি এটা একটা অ্যাসেস নিয়ে পরে দেখবেন। এখন আমরা চলে যাব দ্বিতীয়ত যে কথাটা বলছিলাম যে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সবচেয়ে চমৎকার তথ্য দিয়েছিলেন বিজ্ঞানী শ্রোডিঙ্গার। জাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা দেখুন চট করে শ্রোডিঞ্জারের সমীকরণ। এখন এই শ্রোডিঞ্জারের সমীকরণটা কি? শ্রোডিঞ্জারের এটাকে বলা হয় দ্বিতীয় অন্তরীকরণ সহগ একটা সমীকরণ, যেখানে ইলেকট্রনের অবস্থান নিয়ে উনি ত্রিমাত্রিক একটা কথা বলেছিলেন, ত্রিমাত্রিক কনফিগারেশন বা ডাইমেনশন এক্স ওয়াই জেড অক্ষের কথা বলেছিলেন। আর সমীকরণটা হচ্ছে এরকম: ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই
ডিভাইডেড বাই ডি ওয়াই স্কোয়ার এবং ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু হচ্ছে ই মাইনাস ইউ ইন্টু এরপর হবে আপনার সাই ইকুয়াল হচ্ছে 0। এই যে বিশাল একটা সমীকরণ, এই সমীকরণের মাধ্যমে ফাইনালি এখন পর্যন্ত ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায়। আমরা আরো তথ্য এখানে আপনাদের সাই স্কোয়ার আছে, এটা দ্বারা ইলেকট্রনের বিস্তৃতি, আইজেন ফাংশন, আইজেন মান, অরবিট এবং অরবিটাল নিয়ে কথা হচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ। আমরা আরো চমৎকার তথ্য নিয়ে ইলেকট্রনের সমাচার নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।